হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নেবে। ভারতের অঙ্গরাজ্যের শাসক প্রধান হলেন রাজ্যপাল। যদিও সংবিধানের 154 নম্বর ধারা অনুসারে তিনি আইনগতভাবে রাজ্যের শাসন ক্ষমতার অধিকারী, তথাপি তিনি নামসর্বস্ব শাসক প্রধান। তার সত্ত্বেও সংবিধানের 163 নম্বর ধারায় রাজ্যপালকে কতগুলি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এগুলি তিনি মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই প্রয়োগ করতে পারেন। এগুলিকে বলা হয় স্বেচ্ছাধীন ক্ষমতা। আসাম, নাগাল্যান্ড, মণিপুর প্রভৃতি রাজ্যের রাজ্যপাল এই ক্ষমতা ভোগ করে। সংবিধানে উল্লেখিত ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়াও রাজ্যপাল অন্যান্য ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। যেমন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিলকে রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠাতে পারেন। ক্ষেত্রবিশেষে তিনি নিজের পছন্দ মতো মুখ্যমন্ত্রীকে নিয়োগ এমনকি অপসারিত করতে পারেন। 1967 সালে রাজস্থানে, 1971 সালে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছিল। আবার ক্ষেত্রবিশেষে রাজ্যপাল নিজের বিবেচনা মতো বিধানসভা ভেঙে দিতে পারে। প্রকৃতপক্ষে সংবিধান রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার এখতিয়ার স্পষ্ট করে দেয়নি, কিন্তু 163(2) নম্বর ধারায় বলা হয়েছে স্বেচ্ছাধীন ক্ষমতা নির্ধারণ করার ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে রাজ্যপালের এই ক্ষমতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের আলোচনা। এবার দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তার পরের প্রশ্নের উত্তরটা দেখো আজকের ক্লাসে। বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে? ভারত উদারনৈতিক গণতন্ত্রের দেশ, তাই বিচার বিভাগের গুরুত্ব স্বীকৃত। এখানে অখণ্ড বিচার বিভাগের শীর্ষে আছে সুপ্রিম কোর্ট। এই কোর্ট সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে, সংবিধানের মৌলিক কাঠামো সংরক্ষণ করে, সরকারের স্বৈরাচারিতার হাত থেকে নাগরিকদের সুরক্ষিত করে। এই সব দায়িত্ব পালন করতে বিচার বিভাগ অনেক সময় একটু বেশি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। একে বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। এই সক্রিয়তার কারণে বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার কারণ হলো 20 শতকের শেষের দিকে শাসন ব্যবস্থায় দুর্নীতি ব্যাপকভাবে প্রবেশ করতে শুরু করে। বিশেষ করে জনপ্রতিনিধি ও আমলাদের মধ্যে দুর্নীতি চরম আকার ধারণ করে। পরিবেশ দূষণ সমাজ জীবনে অভিশাপ ডেকে আনে। এই সব ব্যাপারে সরকারি নিষ্ক্রিয়তা বিচার বিভাগকে সক্রিয় করে তোলে। এই অপশাসনের বিরুদ্ধে জনসাধারণ আদালতের কাছে আবেদন জানাতে শুরু করে। আদালতও এই আবেদন গ্রহণ করতে শুরু করে। বিশেষ করে জনস্বার্থ সম্পর্কিত অভিযোগের প্রতিকার করতে বিচার বিভাগ অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। ফলে বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা গড়ে ওঠে। বিচার বিভাগীয় সক্রিয়তার জন্য বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টের সংঘাত দেখা দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে অতিক্রম করে তারা কোর্টের ক্ষমতাকে সংকুচিত করার চেষ্টা করছে। তার সত্ত্বেও সুপ্রিম কোর্টের এই ভূমিকা জনগণের প্রশংসা অর্জন করছে। এমনকি সরকার সংযত হয়ে চলার চেষ্টা করছে। ফলে বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতের রাজনৈতিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।